আসসালামু আলাইকুম। মাস্টার শেষ পর্বের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের আমাদের আলোচনার বিষয় সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উপর আলোচনা। আমি আজকে অন্য কথা না বাড়িয়ে আমি আমার আলোচনা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্য স্পিরিট অফ গ্রন্থের লেখক হচ্ছে মন্টেস্কো। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির সর্বশ্রেষ্ঠ প্রবক্তা কে? এটির উত্তরও মন্টেস্কো। তারপর তৃতীয় প্রশ্ন, দ্য স্পিরিট অফ লস গ্রন্থের মূল দর্শন কী ছিল? দ্য স্পিরিট অফ লস গ্রন্থের মূল দর্শন কী ছিল? মূল দর্শন ছিল আইন, অর্থাৎ আইনের উপর ভিত্তি করেই দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি মন্টেস্কো রচনা করেছেন। তারপরে চতুর্থ প্রশ্ন, মন্টেস্কোর মতে স্বাধীনতার রক্ষা কবচ কী? আমি আবার বলছি, মন্টেস্কোর মতে স্বাধীনতার রক্ষা কবচ কী? মন্টেস্কোর মতে স্বাধীনতার রক্ষা কবচ হচ্ছে আইনের শাসন, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই একটি রাষ্ট্রে জনগণের স্বাধীনতা রক্ষা করা যায়। পঞ্চম প্রশ্ন, মন্টেস্কোর গ্রন্থাবলীসমূহ কী কী? অর্থাৎ মন্টেস্কোর রচনাবলী বা রচনাসমূহ কী কী? এইটা প্রশ্নের উত্তর হচ্ছে, এখানে দুটি গ্রন্থ দেওয়া আছে। একটি গ্রন্থের নাম আমি ইতিমধ্যে বলে দিয়েছি, দ্য স্পিরিট অফ লস, এবং দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স। দ্য পার্সিয়ান লেটার। আমি আবারও বলছি, মন্টেস্কোর প্রথম গ্রন্থটি হচ্ছে দ্য স্পিরিট অফ লস এবং দ্বিতীয় গ্রন্থটি হচ্ছে দ্য পার্সিয়ান লেটার। দ্য পার্সিয়ান লেটার, দ্য PERSIAN, পার্সিয়ান লেটার, LETTER, লেটার। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে, এ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন। এই বক্তব্যটি বা এই বাক্যটি কার বা এই কথাগুলো কে বলেছেন? এটার উত্তর হবে রুশো। এটাকে বলে, আমরা সংক্ষিপ্ত বলা আছে, আমরা বলি জ্যাক রুশো। তাহলে এ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন, এ ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেইন, এই বাক্যটি লিখেছেন কে? রুশো, ROUSSEAU, রুশো। এর পরবর্তী প্রশ্ন, রুশোর রচনাবলী, অর্থাৎ রুশোর কি কি উল্লেখযোগ্য গ্রন্থ আছে? প্রথম গ্রন্থটি হচ্ছে, আমরা সবাই জানি, সোশ্যাল কন্ট্রাক্ট, আর দ্বিতীয় গ্রন্থ হচ্ছে ইমেইলি, SOCIAL, সোশ্যাল কন্ট্রাক্ট, CONTRACT, সোশ্যাল কন্ট্রাক্ট, আর দ্বিতীয় গ্রন্থ হচ্ছে EMILE। তাহলে দুটি গ্রন্থ, সোশ্যাল কন্ট্রাক্ট আরেকটা হচ্ছে ইমেইলি। আচ্ছা, এখন পরবর্তী যে প্রশ্ন, আমরা রুশোর আলোচনায় আছি আর কি। মূলত রুশো সম্বন্ধে আমরা এর পূর্বেও আলোচনা করেছি যে রুশো ফরাসি বিপ্লবের সময় একজন আলোচিত দার্শনিক। আমরা জানি যে তিনি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে তার উল্লেখযোগ্য আলোচনার বিষয় হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ এবং সাধারণ ইচ্ছা, যেটাকে আমরা জেনারেল উইল বলি। আরেকটি আছে যে সকলের ইচ্ছা। তাহলে এই তিনটি বিষয় রুশোর আমরা উল্লেখযোগ্য মনে করি। সোশ্যাল কন্ট্রাক্ট সম্বন্ধে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, বা সামাজিক চুক্তি মতবাদ সম্বন্ধে। তিনি সামাজিক চুক্তি মতবাদ সম্বন্ধে মোটামুটি ভালো বলেন যে
প্রকৃতি রাজ্যের মানুষ খুব অনাবিল আনন্দের মধ্যে ছিল, স্বর্গ রাজ্যের মধ্যে ছিল, এইগুলো কথাগুলো তার মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখি যে জেনারেল উইল এবং আরেকটা হচ্ছে সকলের ইচ্ছা। তাহলে দুটি বিষয়, একটা হচ্ছে সাধারণ ইচ্ছা, একটা হচ্ছে সকলের ইচ্ছা। এই দুটি বিষয় আমি একটু আলোচনা করতে চাই। এটা বোঝানোর জন্য আমি যদি খুব সংক্ষিপ্ত পদ্ধতি অনুসরণ করি, সকলের ইচ্ছা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা বা এই ইচ্ছা জনগণের মঙ্গলের জন্য, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের জন্য সার্বভৌম। অর্থাৎ এই জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা হচ্ছে একটা শক্তি, একটা ভিত্তি, একটা সার্বভৌম শক্তি। এই শক্তির উপরে আর কিছু নেই। এই শক্তি সকলের মঙ্গলের জন্য, এই শক্তি সকলের কল্যাণের জন্য, এই শক্তি জনগণের কল্যাণের জন্য। এটি একটি সুপার পাওয়ার। হ্যাঁ, এটা একটি রাষ্ট্রের শক্তির উৎস। হ্যাঁ, কিন্তু এটা সার্বজনীন, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এইটি হচ্ছে আমরা এই কোনো আইন তৈরির ক্ষেত্রে যেখানে সকলের ইচ্ছা, যেখানে জেনারেল উইল আছে সেখানে আইন আছে, যেখানে জেনারেল উইল আছে সেইখানে সকলের মঙ্গল আছে, সকলের কল্যাণ আছে। এইটা আমাদের ধরে নিতে হবে। কাজে এটা একটা শক্তি। হ্যাঁ, এটা একটি মঙ্গল। হ্যাঁ, এর একটি শুভ কাজ। আর যেটা বলি আমরা যে সকলের ইচ্ছাটা হলো যে বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে ইচ্ছা, হ্যাঁ, সেটা হলো আমরা বলি যে সেটা হচ্ছে সকলের ইচ্ছা। হ্যাঁ, যেমন হইতে পারে যে আমরা যদি একটা উদাহরণ দিই যে একটা নির্বাচনে একটা অংশ ভোট পেল 50%, এই 50 বা 51% সেটাকে আমরা জেনারেল উইল ধরতে পারি। আর যদি 20% ভোট পেয়ে থাকে একটা গ্রুপ, সেটাকে আমরা ধরতে পারি যে এটা সকলের ইচ্ছা। কাজেই আমরা বুঝতে পেরেছি যে সকলের ইচ্ছাটা হচ্ছে একটি পার্শিয়াল উইল বা আংশিক বা ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের একটা মতামত বা একটা ইচ্ছা। কিন্তু যেটা জেনারেল উইল, হ্যাঁ, যেটা সাধারণ ইচ্ছা, সেটা কিন্তু একটা মঙ্গলকর ব্যাপার বা মঙ্গলময় ব্যাপার। আমি আর এটা নিয়ে আর কথা বলতে পারলাম না। সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছা নিয়ে আমি আলোচনাটা করলাম। এরপরে প্রশ্ন হচ্ছে প্রকৃতির রাজ্য ছিল শান্তিপূর্ণ, মনোরম, আরামদায়ক ও স্বর্গতুল্য। হ্যাঁ, প্রকৃতির রাজ্য ছিল শান্তিপূর্ণ, মনোরম, আরামদায়ক এবং স্বর্গতুল্য। এই কথাগুলো বলেছিলেন হচ্ছে জয় ক্রুশু। আমি আগেই বলেছিলাম। আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করে? কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করে? হ্যাঁ, কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করে? উত্তর হচ্ছে রুশো, জ্যাক রুশো। হ্যাঁ, তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লব হয়েছিল, তোমরা জানো যে ফরাসি বিপ্লবটা শুরু হয়েছিল 1799 সালে, আর এই বিপ্লবটি শেষ হয়েছিল 1799 সালে। যদি প্রশ্ন আসে ফরাসি বিপ্লবের সময়কাল কি, তাহলে উত্তর হবে ফরাসি বিপ্লবের সময় হচ্ছে 1799 থেকে 1799, 10 বছর ফরাসি বিপ্লব চলেছিল। সরি। এরপরে পড়তে বসছে যে কোন দেশের বিরুদ্ধে আমেরিকা স্বাধীনতা বিপ্লব করে? আমরা জানি যে এখন যে আমেরিকা রাষ্ট্রটি ছিল, এই রাষ্ট্রটি একসময় ইংল্যান্ডের দখলে ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিপ্লব করে, আন্দোলন করে, হ্যাঁ, এটাকে বলে গণযুদ্ধ করে। হ্যাঁ, কিন্তু এই দেশটিকে কিন্তু ছিনিয়ে নিয়ে আসে, ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকা এই দেশটিকে স্বাধীন করে। হ্যাঁ, তারপরে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের সন্তান হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়? ফরাসি বিপ্লবের সন্তান হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়? হ্যাঁ, এই উত্তরটি হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট। হ্যাঁ, আবার বলছি, ফরাসি বিপ্লবের সন্তান হিসেবে কাকে আখ্যা দেওয়া হয়? নেপোলিয়ান বোনাপার্ট। হ্যাঁ, তারপরে প্রশ্ন হচ্ছে দ্য স্টেট ইট ইজ মাইসেলফ। হ্যাঁ, এই উক্তিটি কার?
দ্য স্টেট ইট ইজ মাইসেলফ, এই উক্তিটি রাজা চতুর্দশ লুই। হ্যাঁ, আমি আবার বলছি দ্য স্টেট ইট ইজ মাইসেলফ, এই উক্তিটি হচ্ছে রাজা চতুর্দশ লুই। আমি আবার বলছি দ্য স্টেট ইট ইজ মাইসেলফ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে রাজা চতুর্দশ লুইয়ের। তারপরে প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন রাজা ষোড়শ লুই। হ্যাঁ, রাজা ষোড়শ লুই, রাজা ষোড়শ লুই। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে উপযোগবাদের প্রধান প্রবক্তা কে? আমরা জানি উপযোগবাদের প্রধান প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম। হ্যাঁ, আমি জেরেমি বেন্থামের একটি উক্তি আমি তোমাদের স্মরণ করে দিতে চাই। এটা এই উক্তিটি হচ্ছে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সংখ্যক সুখ। অর্থাৎ যদি কোনো আইন বা কোনো নীতিমালা যদি বেশি সংখ্যক ব্যক্তিকে, সংখ্যাগরিষ্ঠ ব্যক্তিকে যদি খুশি করতে পারি তাহলে সেটাকে আইন হিসেবে ধরে নেওয়া হয়। হ্যাঁ, তাহলে উপযোগবাদের প্রথম প্রবক্তা হচ্ছে জেরেমি বেন্থাম। উপযোগবাদের মূল বক্তব্য হচ্ছে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক সংখ্যক সুখ। হ্যাঁ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হচ্ছে কার্ল মার্কস। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা? কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস ও এঙ্গেলসের লেখা। আমি আবারও বলছি কমিউনিস্ট ম্যানিফেস্টো কার্ল মার্কস ও এঙ্গেলসের লেখা। যদি প্রশ্ন আসে কমিউনিস্ট ম্যানিফেস্টো কার লেখা? কমিউনিস্ট ম্যানিফেস্টো যৌথভাবে লেখা। কে লিখছে? কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। হ্যাঁ, এখানে লেখা আছে শুধু এঙ্গেলস। আমি আবারও বলছি কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই গ্রন্থটি দুই বন্ধু, দুই দার্শনিক মিলে লিখেছেন। একজনের নাম হচ্ছে কার্ল মার্কস, আরেকজন হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলস। হ্যাঁ, এই দুজনে মিলে লিখেছে। কার্ল মার্কসের আরেকটি গ্রন্থ আছে, তোমরা জানো যে কার্ল মার্কসের আরেকটি গ্রন্থের নাম হচ্ছে দ্য ডাস ক্যাপিটাল। ডাস ক্যাপিটাল। আর আমরা জানি কার্ল মার্কস আমাদেরকে, আমাদের রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। তার অনেকগুলো তত্ত্ব আমাদের পুরোপুরি একটা সময়ে সারা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করেছিল। হ্যাঁ, এই যে দুটি গ্রন্থ, এই দুটি গ্রন্থের মধ্যে অনেক কিছু ছিল, এগুলো এখন আলোচনার বিষয় না। আমি শুধু বলবো যে কার্ল মার্কস যেসব তথ্য নিয়ে আলোচনা করেছেন সেগুলো হচ্ছে দ্য শ্রেণী সংগ্রাম তত্ত্ব, দ্য ক্লাস স্ট্রাগল থিওরি। হ্যাঁ, তারপর আছে রাষ্ট্রতত্ত্ব, তারপর আছে উদ্বৃত্তমূল্য তত্ত্ব, ঐতিহাসিক বস্তুবাদ, হ্যাঁ, অর্থনৈতিক নির্ধারণবাদ, দ্বান্দ্বিক বস্তুবাদ। এই তত্ত্বগুলো তার কিন্তু খুবই আলোচনার বিষয়। হ্যাঁ, আমরা দেখি এখানে কিছুটা লেখা আছে যে ডাস ক্যাপিটাল কার লেখা? কার্ল মার্কস। আরেকটি কথা, কার্ল মার্কসের মতে, এখানেও লেখা আছে কার্ল মার্কসের মতে সমাজে দুটি শ্রেণী আছে, একটি হচ্ছে বুর্জোয়া শ্রেণী, একটি হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণী। আমি আবারও বলছি কার্ল মার্কসের মতে সমাজে দুটি শ্রেণী অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। একটি হচ্ছে বুর্জোয়া শ্রেণী, একটি হচ্ছে প্রলেতারিয়েত শ্রেণী। যেটা বুর্জোয়া শ্রেণী ধনিক শ্রেণী, আর যেটা হচ্ছে প্রলেতারিয়েত, এটা হচ্ছে মজুর শ্রেণী বা শ্রমিক শ্রেণী। কথা আছে যে এদের মধ্যে অতীতেও দ্বন্দ্ব লেগেছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই দ্বন্দ্বে বা এই সংগ্রামে জিতে যাবে প্রলেতারিয়েতরা। একসময় প্রলেতারিয়েতের একনায়কতা তৈরি হবে। একটা সময় দেখা যাবে রাষ্ট্র নামক যন্ত্রটি থাকবে না। যখন প্রলেতারিয়েতরা ক্ষমতায় আসবে, তারাও যখন একনায়ক হয়ে যাবে, তখন রাষ্ট্র নামক যন্ত্রটি উঠে যাবে, রাষ্ট্র থাকবে না। এরকম একটি মতবাদ আছে কার্ল মার্কসের। আমি এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। যদি কোনোদিন সময় হয় আমরা এইসব বিষয় নিয়ে, তাত্ত্বিক বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে কার্ল মার্কসের তত্ত্বসমূহ কী কী আছে? এখানে লেখা আছে কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম আছে, কার্ল মার্কসের দ্বান্দ্বিক বস্তুবাদ আছে, উদ্বৃত্তমূলক তত্ত্ব আছে, ঐতিহাসিক বস্তুবাদ আছে, রাষ্ট্রতত্ত্ব আছে। হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জন স্টুয়ার্ট মিলের কী কী রচনাবলী আছে বা কী কী গ্রন্থ আছে? হ্যাঁ, ওখানে লেখা আছে যে জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম, কনসিডারেশনস অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। আমি আবার বলছি জন স্টুয়ার্ট মিলের গ্রন্থগুলো
কি অন লিবার্টি, ইউটিলিটারিয়ানিজম, তারপরে হচ্ছে কনসিডারেশনস অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, হ্যাঁ, এইসব গ্রন্থ আছে। এর মধ্যে অন লিবার্টি গ্রন্থটি খুব গুরুত্বপূর্ণ। আর তার জন স্টুয়ার্ট মিলের একটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ নামে একটি তত্ত্ব আছে, এটি খুব জনবহুল তত্ত্ব। এখানে এক কথা যদি বলি, জন স্টুয়ার্ট মিলের যে ব্যক্তি স্বাতন্ত্র্য, এটা হচ্ছে যে একজন মাত্র ব্যক্তি যদি একটি তথ্য প্রকাশ করে এবং সারা বিশ্ব যদি এই মতবাদের বিরোধিতা করে, তার সারা বিশ্ববাসীর উচিত হবে না এই একক ব্যক্তির বা ইন্ডিভিজুয়ালের কোনো মতামতকে স্তব্ধ করে দেওয়া, এইটা উচিত নয়। হ্যাঁ, কোনো ব্যক্তিকেই খাটো করে দেখা উচিত না, তার মতামতকে গ্রহণ করা উচিত। থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস, এই তত্ত্ব অনুসরণ করে প্রত্যেকের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত, এইটাই তিনি বলতে চেয়েছেন জন স্টুয়ার্ট মিল। এরপরে প্রশ্ন হচ্ছে শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। হ্যাঁ, শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি, এটা কি কার বক্তব্য? আমি একটু লিখে দিচ্ছি, এখানে লেখা নেই। এটি হচ্ছে শক্তি নয় ইচ্ছাই রাষ্ট্রের হচ্ছে টি.এস. গ্রিন। এই বক্তব্যটি হলো টি.এস. গ্রিনের। আমি পরবর্তী যে প্রশ্নগুলো আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো কিছু কিছু লিখে দেখাবো আর কিছু কিছু মৌখিকভাবে বলে যাব। আমি আশা করব ক্লাসটি একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার জন্য। আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফেবিয়ানবাদ কি? আমরা জানি যে সমাজতন্ত্রের মধ্যে দুটা গ্রুপ আছে, একটা হচ্ছে উগ্রপন্থী বা বিপ্লবী গ্রুপ, আরেকটা হচ্ছে উদারনৈতিক গ্রুপ। আমরা উদারনৈতিক চিন্তাভাবনার মাধ্যমে সারা বিশ্বে সমাজতন্ত্রকে ছড়িয়ে দেওয়ার যে মতবাদ, সেই মতবাদটি হচ্ছে ফেবিয়ানবাদ। হ্যাঁ, আমি আবার বলছি, উদারনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, উদারনৈতিক চিন্তাভাবনার মাধ্যমে যদি বিপ্লব ছাড়া সারা বিশ্বে সমাজতন্ত্রকে ছড়িয়ে দিতে হয়, ছড়িয়ে দেওয়ার যে আন্দোলন, সেটাই হলো ফেবিয়ানবাদ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেবিয়ানবাদের মূল বক্তব্য কি? ফেবিয়ানবাদের মূল বক্তব্য হচ্ছে অহিংস উপায়ে, অর্থাৎ আন্দোলন, বিপ্লব, রক্তপাত, এইগুলো এড়িয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে উপায়, সেটাকে আমরা বলছি যে ফেবিয়ানবাদের মূল বক্তব্য। প্রশ্ন হচ্ছে যে ওয়াটারলুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ 1815 সালে সংগঠিত হয়েছিল। আবারও প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ওয়াটারলুর যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে ওয়াটারলুর যুদ্ধ 1815 সালে যুদ্ধ হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াটারলুর যুদ্ধে কে পরাজিত হয়েছিল? ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ, আমি একটু লিখে দেখাই তাহলে।
তাহলে উত্তর হচ্ছে যে ওয়াটারলু যুদ্ধে ফলাফল কি, অর্থাৎ ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিল? ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এর পরবর্তী প্রশ্ন রুশ বিপ্লব। উত্তরটি সহজ, রুশ বিপ্লব 1917 সালে। প্রশ্ন হচ্ছে রুশ বিপ্লব কবে সংঘটিত ছিল? উত্তর হচ্ছে রুশ বিপ্লব 1917 সালে সংঘটিত হয়েছিল। তাহলে বিশ্বের সর্বপ্রথম কোথায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়? বিশ্বের সর্বপ্রথম 1917 সালের অক্টোবর মাসে রাশিয়ায় এই বিপ্লব সংঘটিত হয়। আমি আবারও বলছি, বিশ্বের সর্বপ্রথম কবে কোথায় সমাজতান্ত্রিক বিপ্লব হয়? উত্তর হচ্ছে 1917 সালের অক্টোবর মাসে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। রুশ বিপ্লবের মাধ্যমে কোন শাসনের পতন ঘটে? রুশ বিপ্লবের মাধ্যমে জার রাজতন্ত্রের অবসান ঘটে। আমি আবার বলছি, রুশ বিপ্লবের মাধ্যমে জার রাজতন্ত্রের, অর্থাৎ জার যে সাম্রাজ্য, সেই জার সাম্রাজ্যের জার ডাইনেস্টির পতন ঘটে বা অবসান ঘটে। হ্যাঁ, অর্থাৎ জার রাজতন্ত্রের অবসান ঘটে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটি একটু লেখার বিষয়। প্রশ্নটি হলো, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। আমি আবারও বলছি, ইম্পেরিয়ালিজম কোলন দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই গ্রন্থটির লেখক কে? হ্যাঁ, এই গ্রন্থটির লেখক হচ্ছে লেনিন। এই গ্রন্থটির লেখক হচ্ছে লেনিন। আমি আবারও বলে দিচ্ছি, খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে গ্রন্থটি লেনিনের লেখা, এটার নাম হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই গ্রন্থটির লেখক লেনিন।
VI লেনিন। আরেকটি প্রশ্ন হচ্ছে লেনিন তার কোন গ্রন্থে পার্টি সম্পর্কে আলোচনা করেছেন? আমরা জানি লেনিনের পার্টি তত্ত্ব আমাদের আলোচনার খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ নিয়ে আজকে এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয় পার্টি তত্ত্ব লেনিনের, এই গ্রন্থটি এই বিষয়টি যে গ্রন্থে আলোচনা করা হয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে হোয়াট ইজ টু বি ডান। আমি আবার বলছি, হোয়াট ইজ টু বি ডান। আমি আবার বলছি, তার পার্টি সম্পর্কে আলোচনা যে গ্রন্থে আছে সেই লেনিন কর্তৃক রচিত সেই গ্রন্থের নাম হচ্ছে হোয়াট ইজ টু বি ডান। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে স্ট্যালিনের পূর্ণ নাম কি? উত্তর হলো স্ট্যালিনের পূর্ণ নাম হচ্ছে জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি। আমি আবারও বলছি, এটি পরীক্ষায় আসে প্রশ্নটি যে স্ট্যালিনের পূর্ণ নাম কি? স্ট্যালিনের পূর্ণ হচ্ছে জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি। আমি আবার বলছি, জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি। প্রশ্ন হচ্ছে রুশ বিপ্লবে লেনিনের ঘনিষ্ঠ সহযোগী কে ছিলেন? উত্তর হলো স্ট্যালিন। অর্থাৎ স্ট্যালিনের পূর্ণ নাম হচ্ছে জোসেফ ভিসারিওনোভিচ জুগাশভিলি।
আমি আবারও বলছি, এক দেশে সমাজতন্ত্র, এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হচ্ছে স্ট্যালিনের, জোসেফ স্ট্যালিন। তার পূর্ণ নাম হচ্ছে জোসেফ ভিসারিওনোভিচ জুগোসভ্যালি। আমি একটু এই ব্যাপারে বলতে চাই। এখানে এক দেশে সমাজতন্ত্র বলতে যে তথ্যটি বলা হয়েছে, যে কথাটি বলা হয়েছে, সেটি হলো রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সারা বিশ্বেই সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজতন্ত্রের নেতৃত্বে থাকবে রাশিয়া। এটাকেই এক দেশে সমাজতন্ত্র বলা হচ্ছে। একক নেতৃত্বে রাশিয়ার নেতৃত্বে থাকবে। একটি গ্রন্থ স্ট্যালিন লিখেছেন। এই গ্রন্থটির নাম হচ্ছে প্রবলেমস অফ লেনিনিজম। আমি আবার বলছি, গ্রন্থটির নাম হচ্ছে প্রবলেমস অফ লেনিনিজম। এটির লেখক হচ্ছে স্ট্যালিন। এটার লেখক হচ্ছে স্ট্যালিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যালিনের দুটি গ্রন্থ। একটি গ্রন্থের নাম হচ্ছে প্রবলেমস অফ লেনিনিজম, আরেকটি গ্রন্থের নাম হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ লেনিনিজম। এই দুটি গ্রন্থ স্ট্যালিনের। অর্থাৎ লেনিনকে সাপোর্ট করতে যে, লেনিনের মতবাদটিকে প্রতিষ্ঠিত করতে যেই তিনি এই দুটি গ্রন্থের অবতারণা করেছিলেন। পরবর্তী পর্যায়ে আমরা যখন এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আসব, তখন এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। আমরা স্ট্যালিন সম্বন্ধে এখানে আলোচনা শেষ করছি। পরবর্তীতে আমরা চীনের একজন সমাজতন্ত্রী বিপ্লবী নেতা, তার সম্বন্ধে আলোচনা করব। তিনি হচ্ছেন মাও সেতুং। মাও সেতুং নেতৃত্বে আমরা জানি যে 1949 সালে আপনার চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তার নেতৃত্বেই সর্বহারার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। সর্বহারার সাংস্কৃতিক যে তত্ত্বটি, সেটি এই বিপ্লবী নেতার নেতৃত্বে। আমরা জানি যে লং মার্চের যে তত্ত্বটি, সেই তত্ত্বটিও আমরা জানি যে মাও সেতুংয়ের নেতৃত্বে বা মাও সেতুংয়ের ধারণা ছিল লং মার্চ। প্রথম লং মার্চের তত্ত্বটি দেওয়া হয়, সেটিও আমরা জানি যে মাও সেতুংয়ের নেতৃত্বে দেওয়া, মাও সেতুংয়ের মাধ্যমে এটা উঠে আসে। বন্দুকের নলি ক্ষমতার উৎস, এই কথাটিও মাও সেতুংয়ের। আমরা জানি যে শত পুষ্প ফুটতে দাও, শত ফুল ফুটতে দাও, এই বক্তব্যটিও মাও সেতুংয়ের। তারপরে বন্দুকের নলি ক্ষমতার উৎস। আমি এই কথাগুলো একটু বলে দিই তোমাদের, যদিও সময় থাকে তাহলে একটু বলে দিই। আমি এখানে একটু বলা দরকার যে আমরা বলি যে মাওবাদটা কি। আমরা জানি যে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার পর সারা
বিশ্বে যখন সমাজতন্ত্র ছড়িয়ে পড়তে থাকে, হ্যাঁ, তখন মাও ছিল হচ্ছে সমাজতন্ত্রের মধ্যে বিপ্লবী অংশের নেতা। তিনি সমগ্র চীনে সেই সমাজতান্ত্রিক ধারণাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে তত্ত্বগুলো তিনি প্রচার করেছেন, সেই তত্ত্বগুলোকে আমরা বলি মাওবাদ। আমি আবারও বলছি যে আমরা দেখি যে রাশিয়ায় মার্ক্সের নেতৃত্বে যেমন সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে চলছে, সেই সময় পুরো চীনে সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে আন্দোলন, যে তত্ত্ব, যে ধারণা, যে কনসেপ্টগুলো তিনি দিয়েছেন, সেই কনসেপ্টগুলোকে আমরা মাওবাদ বলি। এই কনসেপ্ট বা তত্ত্বগুলোর মধ্যে আছে দ্বন্দ্ব তত্ত্ব, বিপ্লব তত্ত্ব, তারপরে নয়া গণতন্ত্র, জনগণতান্ত্রিক একনায়কত্ব এবং শ্রেণী সংগ্রাম তত্ত্ব। আমি আবারও বলছি যে মাও সেতুংয়ের যে আমরা বলি মাওবাদ, সেই মাওবাদের মধ্যে যে তত্ত্বগুলো আছে, এই তত্ত্বগুলোর মধ্যে আছে দ্বন্দ্ব তত্ত্ব, বিপ্লব তত্ত্ব, নয়া গণতন্ত্র, জনগণতান্ত্রিক একনায়কতন্ত্র, আরেকটি হচ্ছে শ্রেণী সংগ্রাম তত্ত্ব। এই তত্ত্বগুলো নিয়েই হচ্ছে মাওবাদ। এখন আমরা যে কথাগুলো বলতেছিলাম যে কিছু কিছু বিষয় আছে তার গুরুত্বপূর্ণ, যেমন লং মার্চের প্রতিষ্ঠাতা হচ্ছে, লং মার্চের যে প্রথম ধারণা দেন সেই ধারণা হচ্ছে মাও সেতুং। তিনি বলেছিলেন, মাও সেতুং বলেছেন বন্দুকের নলেই ক্ষমতার উৎস। অর্থাৎ এই বক্তব্যটি ছিল হচ্ছে মাও সেতুংয়ের। বন্দুকের নলেই ক্ষমতার উৎস, এই কথাই বলেছিলেন মাও সেতুং। আরেকটি বক্তব্য হচ্ছে যে শত পুষ্প ফুটতে দাও, অর্থাৎ শত ফুল ফুটতে দাও। এই বক্তব্যটি হচ্ছে মাও সেতুংয়ের। তার আরেকটি বক্তব্য আছে, সেটি হলো বিড়াল সাদা কি কালো সেটি দেখার বিষয় নয়, বিড়াল ইঁদুর ধরে কিনা সেটি বিবেচ্য বিষয়। আমি আবারও বলছি, তার আরেকটি বক্তব্য আছে যে বিড়ালটি সাদা কি কালো বিবেচ্য বিষয় নয়, বিড়ালটি ইঁদুর ধরে কিনা সেটি বিবেচ্য বিষয়। এই বক্তব্যটি ছিল মাও সেতুংয়ের। এবং আমি সর্বশেষে একটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে মাও সেতুংয়ের একটি বিপ্লবী দলের নাম ছিল, তার নাম হচ্ছে কুইমিংটাং। আমি আবারও বলছি, তার যে একটি দল ছিল বিপ্লবী দল, সেই দলের নাম হলো কুইমিংটাং বিপ্লবী দল। আমি আবারও বলছি যে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা। এর মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম।
আর এই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বা রিসেন্ট পলিটিক্যাল থট এই বিষয়টি মাস্টার্স শেষ পর্বে পড়ানো হয় এবং এই বিষয়টির কোড নম্বর হচ্ছে 311-901। আমি মোটামুটি অনেক সময় পার করেছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্টার্স শেষ পর্বের যে প্রথম সাবজেক্টটি সেই সাবজেক্টটি যার কোড নম্বর 311-901, এই বিষয়টি মাস্টার্স শেষ পর্ব পরীক্ষায় 10 নম্বরের প্রশ্ন যেমন কাজে লাগবে, তেমনি এই বিষয়টি পড়লে বা এই তথ্যগুলো জানলে নিজেকে একটি সমৃদ্ধশালী বা তথ্য ভাণ্ডার বলে মনে করা হয়। এবং আমরা জানি যে এই বিষয়গুলো বিশেষ পরীক্ষায় এসে থাকে। বিশেষ পরীক্ষা ছোট প্রশ্ন বড় প্রশ্ন মিলে সব মিলে একটি তথ্যবহুল আলোচনা আজকে উপহার দিয়েছি। আশা করি এই বিষয়গুলো আমার প্রিয় ছাত্রছাত্রীদের উপকারে আসবে। আমি এই আজকের ক্লাসটি দিয়েই আজকের তৃতীয় নম্বর ক্লাস, আমি আবারও বলছি আজকে হলো তৃতীয় ক্লাস। আজকে আমাদের এই বিষয়ের তৃতীয় নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন তৃতীয় নম্বর ক্লাস এই বিষয়টি দিয়ে শেষ করলাম। আশা করি এটি বিশেষ পরীক্ষা সহ আমার প্রিয় ছাত্রছাত্রী সবারই কাজে লাগবে এবং আমার এই ক্লাসটি তোমরা এনজয় করবে এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলকে শক্তিশালী করবে এই প্রত্যাশায় নেত্রকোনা কলেজের ছাত্রছাত্রী আছো যারা দূরের কাছের সকল ছাত্রছাত্রীর কাছে আমি এইটুকু বার্তা দিতে চাই যে আমার এই চ্যানেলটি তোমরা দেখবে এবং ব্যবহার করবে, আমাকে ধন্য করবে এবং আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয় যারা এই বিষয়টার সাথে সম্পৃক্ত আছে সবাই পড়ে আমাকে ধন্য করবে, তোমরা উপকৃত হবে এবং আমি ছাত্রছাত্রীদের শুভকামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।